সংবিধান যদি চেঞ্জ নাও করে তাহলে সংবিধান আর প্রোক্লেমেশন একসাথে চলতে পারতো। যেখানে সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হবে, প্রোক্লেমেশন উইল রিবেল। আসলে তো এটা তো না ঘরকা না ঘাটকা, এটা সাংবিধানিক সরকারও না, আবার 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 বিপ্লবী সরকারও। একটা মামলা রুল হবে, একটা একটা যে কোনো একটা ডাইরেকশন হলো, ওই মামলা আর আপনি শুনানি করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের জুডিশিয়ারি এখন কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেছে টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস, টু প্রোটেক্ট দ্য করাপ্টস, টু প্রোটেক্ট দ্য হলিগনস। প্রত্যেকে তারা চাকরিতে ঢোকার সময় তার সম্পত্তি কি ছিল, এখন যারা 10 বছর 20 বছর 30 বছর চাকরি করছে তার এখন সম্পত্তি কত, তার স্ত্রীর সম্পত্তি কত, তার শালাশালীর সম্পত্তি কত, শ্বশুর শাশুড়ির সম্পত্তি কত, এইগুলা সব হিসাব নেওয়া ছিল। ঐতিহাসিক উদাহরণ দিয়া বলতে চাই আপনার এই প্রশ্নের উত্তরটা, যে ফারুক রশিদের ভাগ্য আমরা জানি। ফারুক রশিদ যখন এই 15ই আগস্ট ঘটনা ঘটিয়েছিল, মেজর ডালিম সহ অন্যান্যরা তাদেরকে তখন বাংলাদেশের মানুষ হিরো হিসেবে আখ্যায়িত করেছিল এবং তারা একটা দল করেছিল সাস্টেইন করার জন্য, ফ্রিডম পার্টি। সেই ফ্রিডম পার্টির একজন সদস্য বোধহয় পার্লামেন্টেও গিয়েছিল। আলটিমেটলি কি হলো, তাদের বিচার হলো, আওয়ামী লীগ তাদেরকে বিচার করলো, যারা বেনিফিশিয়ারি তারা তাদেরকে রক্ষা করলো না এবং তাদের অনেকের ফাঁসি হয়েছে এবং অনেকে ফাঁসির দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে যারা এই 5ই আগস্ট ঘটিয়েছে, যে এনসিপি করেছে, এখন যদি আমি হাইপোথেটিক্যালি বলি, এখন ইউনূস সরকার যদি চলে যায়, চলে তো যাবে টুডে অর টুমরো, এরপর এরা যদি রাজনৈতিকভাবে সাস্টেন না করতে পারে তাদের ভাগ্য কিন্তু ওই দিকে যেতে পারে। আই এম অ্যাপ্রিহেন্সিভ। কারণ এইটা আপনি খুব ভালো করে খেয়াল করেন যে 15ই আগস্ট না হলে কিন্তু 3rd নভেম্বর হয় না, 3rd নভেম্বর না হলে কিন্তু 7th নভেম্বর হয় না। পরের ইতিহাস জানেন। আজকে কিন্তু বিএনপিতে সাফার করছে, আমি নিজে সাফারার, কিন্তু বিএনপি কিন্তু পতন ঘটাতে পারেন। পতন ঘটাইছে কিন্তু ছাত্র জনতা। এই ছেলেগুলা ওই একই পরিণতি না করুক, সেইটা আমি দোয়া করি, কায়নো বাক্যে আমি সেই দোয়া করি। তো এই যে জুলাই রেভলিউশনের দ্বিতীয় ভুল ছিল একটা প্রোক্লেমেশন ঘোষণা না করা, প্রোক্লেমেশন জারি না করা। প্রথম ভুল ছিল এটাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নাম ধরা, দ্বিতীয় ছিল প্রোক্লেমেশন। এখন সংবিধান যদি চেঞ্জ নাও করে তাহলে সংবিধান আর প্রোক্লেমেশন একসাথে চলতে পারতো। যেখানে সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হবে, প্রোক্লেমেশন উইল রিবেল। আসলে তো এটা তো না ঘরকা না ঘাটকা, এটা সাংবিধানিক সরকারও না, আবার 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 বিপ্লবী সরকারও না। তাহলে ওই প্রোক্লেমেশন কেন দরকার ছিল? আমি আগের আলোচনায় বলেছি যে গণহত্যাকারী এবং যারা টাকা পাচারকারী তাদেরকে অন্তত এই সরকার বিচার করে যেতে পারতো, অন্তত 200 জনকে শাস্তি দেওয়া হচ্ছিল। এবং দেখা যাবে যারা গণহত্যা এরা আবার ওই নেস্টি দুর্নীতির সাথে জড়িত। কিভাবে আপনি করতে পারতেন? এই প্রোক্লেমেশনের মাধ্যমে। প্রোক্লেমেশনের মাধ্যমে আপনি 100 ট্রাইব্যুনাল করতেন, 100। আইনগত কোনো বাধা নাই তো, বর্তমান আইনেও বাধা নাই। আপনি বাংলাদেশে 50,000 লয়ার দিয়ে আপনি প্রোক্লেমেশনের মাধ্যমে সেইখানে বিধি করে আপনি বলতেন যে এরা এই বিচার না হওয়া পর্যন্ত তারা এই বিচার কার্যে জড়িত থাকবে, বিচার কাজ শেষ হলে তারা আবার প্র্যাকটিসে ফেরত যাবে। লন্ডনে আপনি থাকেন, আপনি জানেন সেখানে লে ম্যাজিস্ট্রেট আছে, লে ম্যাজিস্ট্রেট। তো সেই উদাহরণগুলো তো এরা নিচ্ছে না। যে এই মামলাজাত, সেখানে লন্ডনে মামলাজাত নাই কেন? কোনো মিথ্যা মামলা হয় না কেন? যখনই মামলা হয় এই যে লোয়ার টায়ারে যে মামলাগুলো হয় সিভিল অথবা ক্রিমিনাল, লে ম্যাজিস্ট্রেট সেগুলো বিচার করে। এই ধারণা এখানে তো নাই। এই যে আসিফ নজরুল তো সেটা জানেও না, জানলেও সেদিকে যেতে পারে নাই। তাহলে এই আজকে বিচার করার জন্য দরকার ছিল এই প্রোক্লেমেশন, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল গণহত্যাকারীদেরকে বিচার করে অন্তত দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করবে। আমরা এটাকে দ্রুত বিচার করব না। আপনি দেখছেন যে আমেরিকাতে বাইডেনের ছেলের বিচার হয়েছে 1 মাসের ভিতরে, আপনার এই ট্রাম্পের বিচার হয়েছিল 1 মাসের ভিতরে। তারা যদি পারে আমরা পারবো না কেন? এখানে তো সব ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা এমন জায়গায় পৌঁছছে। আমি আপনাকে বলি, বিইং এ লয়ার অফ অ্যাপিলেট ডিভিশনে এমন মামলা জট সৃষ্টি হয়েছে, আগামী 15 বছরে এই মামলা জট ক্লিয়ার হবে কিনা আমার সন্দেহ আছে। আমার 10-12টা মামলা আছে,
সেই সব আসে 2000-এর পরে। প্রতিদিন মামলা নিষ্পত্তি হয় 10টা, 20টা, 25টা, এর বেশি মামলা নিষ্পত্তি হয় না। অর্থাৎ এপিলেট ডিভিশনে যদি আপনার 25টা কোর্ট করে, তাহলে আগামী 1 বছরে হয়তো এই মামলা আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। কোনো মামলাই নিষ্পত্তি হয় না। মামলা শুনানি করা যুদ্ধের চেয়ে বড় একটা ব্যাপার হয়েছে, যুদ্ধ। আপনি একটা মামলা রুল হবে, একটা একটা যে কোনো একটা ডাইরেকশন হলো, ওই মামলা আর আপনি শুনানি করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের জুডিশিয়ারি এখন কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেছে টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস, টু প্রোটেক্ট দ্য করাপ্টস, টু প্রোটেক্ট দ্য হলিগনস। কিভাবে? আপনি সিম্পলি মামলা নিষ্পত্তি করতে পারছেন না বলে তারা কন্টিনিউয়াসলি বেনিফিট পাচ্ছে, কন্টিনিউয়াসলি। এবং পরিস্থিতি এমন হয়েছে যে সুপ্রিম কোর্টের এই অফিস আদালতে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতি বিন্দু মাত্র কমে নাই। একটা অর্ডার নামলে আপনার 60টা টেবিলে যদি আপনি টাকা না দেন, সেই অর্ডার পাস হবে না। এইটা নিয়ে মানব বন্ধন পর্যন্ত করা হয়েছে। সেইখানে আমরা নিজেরা আন্দোলন করেছি। তো এই পরিস্থিতিতে এই প্রোক্লেমেশনের অত্যন্ত দরকার ছিল। সো সেই জন্য ওই যে বললাম যে ইউনূস সরকারও ফেল করেছে এবং এরাও কিন্তু বিপদের দিকে যাচ্ছে। তারা ঘোষণা করলে সেটা কতটুকু তারা কার্যকর করতে পারবে আমার সন্দেহ আছে। ওই যে বলা হয় না যে হিট দ্য আয়রন হয়ে নিজে হট, আপনি তো সেই সময় এটা করতে পারেননি বলে কিন্তু এই যে পিছনে পড়লেন। সো এই বেনিফিটটা যে কোনো বেশিরভাগ বেনিফিট আসছে বিএনপির পাশে এবং জামাত, এরাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট এনজয় করছে। তো সেই জন্য বলছি যে এই ছেলেপান গুলা ভবিষ্যতে যাতে পালিয়ে না যেতে হয়, যাতে এইরকম ফারুক রশিদ এর মতো যাতে তাদের এইরকম যাতে পরিণতি না হয়, সেই দোয়া থাকবে। আমি আরেকটা বিষয় আপনার আনতে চাই যে এনবিএফ যে একটা স্ট্রাইক করলো, এই সরকারটা কত উইক আপনি দেখেন। আপনার প্রেসিডেন্ট সাত্তারের কথা মনে আছে? 4,000 ব্যাংকার স্ট্রাইক করেছিল। প্রেসিডেন্ট সাত্তার জাস্টিস ছিল এবং সাহস ছিল, কিন্তু 4,000 ব্যাংকারে একসাথে ডিসমিস করে দিছে। তাতে কি বাংলাদেশে ব্যাংক বন্ধ হয়ে গেছে? বাংলাদেশে ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছিল? এইটা তো এই 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 যে অথর্ব ওল্ড হ্যাকার্ট, এদের সামনে তো একটা সুযোগ আসছিল এনবিআর সবগুলোকে ডিসমিস করে দেওয়া। কি করলো? আপনি এখন কয়জনের দুর্নীতির তদন্ত হচ্ছে, আপনি এনবিআর একটা অফিসার দেখান তো, সৎ একটা অফিসার পারলে আমাকে একটু দেখান। আপনি পারবেন না। ওরা ধরেই নেয় এনবিআর চাকরি করা মানে তারা উপরে উপার্জন করবে, যেভাবে খুশি সেইভাবে জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ বিপন্ন করে তারপর করতে পারে। আপনি কি করলেন? আপনি এখন 5-6 জনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করলেন। এটা কি মানে মকারি নাকি, একটা ফাইজলামি নাকি? আপনার সামনে তো সুযোগ আসলো। এখানে তো ওই যে আমরা যেটা বলি যে একটা অ্যাকশন তো দেখাতে পারতেন। আপনি এনবিআর এর সবগুলোকে গণভাবে ডিসমিস করা হচ্ছিল, এই চোরদেরকে। এগুলো তো একটা সব অসৎ। এবং এর অনেকাংশ এই যে বেগমপাড়া নিয়ে দেখেন, এখন প্রথম আলোতে একটা লিড নিউজ আছে বেগমপাড়া নিয়ে যে একটা হয়েছে। এদের কয়জন বেগমপাড়া আছে আপনি দেখেন। প্রত্যেকে তারা চাকরিতে ঢোকার সময় তার সম্পত্তি কি ছিল, এখন যারা 10 বছর 20 বছর 30 বছর চাকরি করছে তার এখন সম্পত্তি কত, তার স্ত্রীর সম্পত্তি কত, তার শালাশালীর সম্পত্তি কত, শ্বশুর শাশুড়ির সম্পত্তি কত, এইগুলা সব হিসাব নেওয়া উচিত ছিল। এবং দুর্নীতি দমনের স্ট্রেংথ আরো অনেক বাড়িয়ে দুর্নীতি দমনের ভিতরে যা দুর্নীতি করে তাদেরকে বের করে দেওয়া, চরিত্রবান মানুষকে সেইখানে এনে এই দুর্নীতির বিরুদ্ধে বিচার করা উচিত ছিল। আর এই সরকারের আরেকটা নেপোটিজম দেখেন। নেপোটিজম তো অনেকগুলো আছে, অনেকগুলা। এই যে আপনার ইনভেস্টমেন্ট বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, যে বিডা, এই বিডাতে একটা ছেলেকে আনলো, ভেরি ইয়াং, ভেরি এফিসিয়েন্ট, ক্যাডেট কলেজের ভালো খুব ব্যাংকার, সে একটা ব্যাংকার ছিল। তাকে এনে প্রতিমন্ত্রী বানাই দিল। কি কারণ? ওই এক সময় সে ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করতো। দেখেন নেপোটিজম লেভেল থেকে। তাকে তাকে ব্যাংকিং সংস্কার কমিটিতে রাখা যেত, এখানে না। কারণ আবার তার পতাকা লাগবে, মানে পতাকা পথ 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 করে পতাকা উঠতে হবে, হোয়াট হি হ্যাজ ডান। আবার আপনার এটা সমালোচনা করতে পারবেন না। মানে নেপোটিজমের লেভেল দেখেন। মানে তারা ঠিক আছে প্রথম আপনি যে উপদেষ্টাগুলো নেন, তারপর একটা ট্যালেন্ট হান্টে যেতেন। আপনি ট্যালেন্টের যে 5 তারিখের আগে বাংলাদেশে থেকে সাহসিকতার সাথে কারা কথা বলছে, আপনি সেই যোগ্য দক্ষ এবং সাহসী লোককে কেন আনেন নাই? একটা বিডেতে একটা চেয়ারম্যান বসাবেন, সেটাও আপনার আনতে হবে আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, ওই চেনেন ওই 4-5 জন, এর বেশি তো চেনেন না কাউকে। আপনি তো কোনো টকশো দেখেন না, ইউটিউব দেখেন না, কোনো কিছু দেখেন না, খালি ফুর্তি আর ফুর্তি, বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, এখানে আসছেন। তো এই সুযোগ মিস করার জন্য ওই পেট্রিয়ট একটা
গল্প, শেষ করবেন। সেই পেট্রিয়টের গল্পটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। পেট্রিয়ট যখন দেশে ঢুকে তখন জালনা খুলে সবাই গোলাপ ফুল ছিটিয়েছে, পতাকা মানে ফ্ল্যাগ উত্তোলন করে তাকে সম্বর্ধনা জানিয়েছে। সময় যেতে না যে 1 বছরের ভিতরে কিন্তু এই পেট্রিয়টকে তখন ঢিল ছোড়া শুরু করছে, পাথর ছোড়া শুরু করছে। এইটা সবার জন্য। যারা ওই পেট্রিয়টের মধ্যে আসবেন, পেট্রিয়টের মধ্যে যাতে থাকা যায় সেই কোয়ালিটি থাকতে হবে, সেই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। এবং লিডারশিপ কোয়ালিটির ডিমান্ডস হলো যোগ্যতা, দক্ষতা, সততা, দেশপ্রেম, অযোগ্য, দুর্নীতি, দুর্নীতিবাজদের সামনে তারা কাজ করবে। সেটেল প্রিন্সিপাল মেধাবীরা অপেক্ষাকৃত কম মেধাবীর উপরে নেতৃত্ব দিবে এবং সততা, যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম তাদেরকে সরিয়ে চাটুকার, গোলাম, বাটপার, পদলনকে সামনে আনা, ওইটা পতনের একমাত্র কারণ। এটা আর কেউ ঠেকাতে পারবে না। এই পতন উইদিন। সর্বশেষে আমি মেজর আফসারের সাথে একমত হয়ে বলছি, ইয়েস ডেফিনেটলি জামাতের কিছু কোয়ালিটি আছে। তাদের যে 2জন মন্ত্রী ছিল তাদের কোনো করাপশন স্টিগমা নাই। এই সামনে তাদের সুযোগ আসছিল এইটাকে একটা ব্রড বেস এখানে পার্টিটাকে মডারেট করে এবং আরো বেশি গ্রহণযোগ্য করে মজজুর মডেলটা ফলো করতে। ডক্টর মজ্জু যেহেতু বিএনপি তার অরিজিনাল অবস্থান থেকে সরে আসছে, এন্টি ইন্ডিয়ান অবস্থান যেটা দেশের স্বার্থে, এই সুযোগটা জামাতের সামনে আসছিল, কিন্তু জামাত তো সেই অবস্থান নিচ্ছে না। মজ্জু তো আমাদের সামনে এই মডেল সৃষ্টি করছে যে কিক আউট ইন্ডিয়ান, সেইটা বলে সে ক্ষমতা আসছে। তারপর তাকে পতনের জন্য অনেকবার চেষ্টা করছে, তাকে তো পতন ঘটাতে পারে নাই। তো এই জামাতের সামনে কিন্তু মজ্জু মডেল আসছে, তারা কিন্তু শেখানো যাচ্ছে না। তারা ওই যে মানে তাদের নিজস্ব একটা সংকীর্ণতা, মানে শামুকের মতো যে গুছাইয়ে থাকা, ওখান থেকে বের হচ্ছে না। তাদের পদ্ম ফুলের মতো প্রসারিত হয়ে যাবে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করতে পারে। বাংলাদেশে এখন একটা দল প্রয়োজন যারা ইন্ডিয়ার বিরুদ্ধে মজ্জুর মতো অবস্থান নেবে, জনগণের পক্ষে কথা বলবে, জনগণের স্বার্থে কথা বলবে। এরকম দল দরকার যারা এই যে 120টা আপনার সমঝোতা স্মারক চুক্তি করছে সেগুলো রিভিউ করে সেগুলো বাতিল করবে। এই অন্তর্বর্তী সরকার সেখানে যায় নাই, যার জন্য আমাদের একটা দুর্ভাগ্য যে প্রতিবারই একটা সরকার পরিবর্তন হয় একটা উদ্বোধনের মাধ্যমে, এবং ভবিষ্যতে যাতে সেদিক না যায় সেই দিকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।